শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 মার্চ 25 ফাল্গুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ অরুণোদয়ের টাকা বন্টন। সমগ্র আসামে 40 লক্ষ মহিলার অ্যাকাউন্টে আজ ঢুকবে 9,000 টাকা করে। মোট 3800 কোটি টাকা একসাথে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে হিতাধিকারীদের অ্যাকাউন্টে। আজ হাইলাকান্দির 64,000 সুবিধাভোগীকে অরুণোদয়ের অর্থ বন্টন। আসামের 3টি রাজ্যসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 3 প্রার্থী। মুসলিম ভোটের আশা, মুখ্যমন্ত্রীর নির্দেশে অগপয় যোগদান সাজুর। মুসলিমদের ক্ষমতার সঙ্গে থাকার আহ্বান, রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ের কথা স্বীকার। শ্রীভূমি জেলা পরিষদে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর। বিজেপি কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। জন আশীর্বাদ যাত্রায় অভূতপূর্ব জনজোয়ার, মুখ্যমন্ত্রীকে বিপুল স্বাগত। 8 দিনে 1000 কিলোমিটার বেশি যাত্রা, 15 লক্ষ লোককে স্পর্শ। এবং সর্বশেষ খবরটি হলো, থামছে না যুদ্ধ, মুহুর্মুহু কাঁপছে তেহরান তেল আবিব। ইসরায়েলের নৌসেনা গাড়িতে হামলা হিজবুল্লাহর, ধ্বংস তেহরানের বৃহৎ তেল ডিপো। মিসাইল মিছিলে তছনছ তেল আবিব। এবারে শুনুন বিস্তারিত খবর। আজ সমগ্র আসামে অরুণোদয়ের টাকা বন্টন করা হবে। হাইলাকান্দি জেলার 82টি স্থানে অরুণোদয়ের অর্থ বন্টনের জন্য আজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার 64,007 জন সুবিধা প্রাপককে ডিবিটির মাধ্যমে এই অর্থ তুলে দেওয়া হবে। জেলার 62টি গাঁও পঞ্চায়েত এলাকায় একটি করে অনুষ্ঠান সহ হাইলাকান্দি পৌরসভার 16টি স্থানে এবং লালা পৌরসভার 4টি স্থানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলিতে গুয়াহাটির খানাপাড়া থেকে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ বড় পর্দায় সম্প্রচার করে দেখানো হবে। উল্লেখ্য, অরুণোদয় সুবিধা প্রাপকদেরকে এককালীন 9,000 টাকার অর্থ আজ তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। পরবর্তী খবরটি হলো, মুসলিম ভোটের আশা, মুখ্যমন্ত্রীর নির্দেশে অগপয় সাজু। মুসলিমদের ক্ষমতার সঙ্গে থাকার আহ্বান, রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ের কথা স্বীকার। বদরুদ্দিন আজমলের দলে ছিলেন বটে, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই ছিলেন তার নেতা। তাই এআইইউডিএফে থাকাকালীন বিজেপির সঙ্গে যেমন ঘনিষ্ঠতা বজায় রেখে চলেছেন, তেমনি মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া আজ যোগ দিলেন অগপয়। আঞ্চলিকতাবাদী দলে যোগ দিয়ে সোনাইয়ে হাতির চিহ্নে ভোটের ময়দানে নামছেন তিনি। সেখানে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সঙ্গেই তার কঠিন লড়াই। দল বিরোধিতার দায়ে এআইইউডিএফ আগেই সাসপেন্ড করেছে তাকে। সংখ্যালঘুদের কাছে দলকে বিরাগভাজন করে তোলার দায়ও চাপানো হয়েছে করিমউদ্দিনের উপর। কিন্তু লোকসভা ভোটে আজমলের ভোট ব্যাংকে খরা দেখে দল বদলানোর সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। প্রথমে ভূপেন বোরার হাত ধরে কংগ্রেসে ফেরার চেষ্টা করেন, কিন্তু তাকে নিয়ে আপত্তি উঠে কংগ্রেসের অন্দরে। ফলে সেই চেষ্টা পূরণ হয়নি সোনাইয়ের বিধায়কের। যতদূর খবর, গৌরব গগৈ নেতৃত্বে আসার পরও চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু আজমলের দলের বিধায়কদের নিয়ে গৌরবের অ্যালার্জি আরো বেশি। তাই কংগ্রেসের দ্বার বন্ধ হয়ে যায় করিমউদ্দিনের জন্য। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে সোমবার তিনি যোগ দিয়েছেন আঞ্চলিক দলে। কিন্তু বিভিন্ন দলের ঘনিষ্ঠ সংখ্যালঘু বিধায়কদের মুখ্যমন্ত্রী শরিক দল অগপয় যোগ দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাই সিদ্দিক আহমেদ থেকে শুরু করে নিজামুদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর সকলেই অগপর দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন যোগ দেওয়ার জন্য। কিন্তু অগপর চেয়ে কংগ্রেসের টিকিটে জয়ের পথ সুগম হবে ভেবে প্রথমে কংগ্রেসে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন করিমউদ্দিন। সেটা সম্ভব না হওয়ায় যোগ দিয়েছেন বিজেপির শরিক দলে। সোমবার আমবাড়ির সদর কার্যালয়ে করিমউদ্দিনকে দলে স্বাগত জানান অগপর সভাপতি অতুল বোরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত, বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা সহ অন্যান্য নেতারা। শাসক জোটের শরিক অগপয় যোগ দিয়েই করিমউদ্দিনের আহ্বান। আসামের মুসলমানদের উচিত বিজেপিকে ভোট দেওয়া, ক্ষমতার সঙ্গে থাকা, তবেই বিভিন্ন প্রকল্পের সুফল পাওয়া যাবে। রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ের অভিযোগ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও সাফাই দিয়েছেন তিনি। রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ের কথা স্বীকার করে করিমউদ্দিন সংবাদ মাধ্যমে বলেন, অন্যরা টাকা নিয়ে ভোট দিয়েছেন রাজ্যসভায়, আমি বিভিন্ন প্রকল্পের বিনিময়ে ভোট দিয়েছি। সোনাইয়ে 1200 কোটি টাকার কাজ নিয়েছি। ইন্টিগ্রেটেড ডিসি অফিস, সার্কিট হাউস, 4 লেনের সেতু হচ্ছে, ওইসব প্রকল্পের বিনিময়ে ভোট দিয়েছি।
বিরোধী দলে থেকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে তার সাফাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কের ঘনিষ্ঠতা থাকতেই হবে। আমাদের কেন্দ্রে রাস্তা লাগে, সেতু লাগে, সেসব খেয়ে দেবে। করের টাকা মুখ্যমন্ত্রীর কাছে আসে, তিনি সেটা বিতরণ করে দেন বিভিন্ন প্রকল্পে। এআইইউডিএফ নেতারা এখন সরাসরি বলেন, দলকে ধ্বংস করার মূল কারিগর হচ্ছেন করিমউদ্দিন। বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষাকারী ছিলেন তিনি, কিন্তু করিমউদ্দিনের দাবি, মানুষ ভোট না দিলে আমি কি করতে পারি? এআইইউডিএফ বিধায়করা জয়ী হয়ে আসুন না, আমি কেন খারাপ পাবো? মুসলমান ভোট পাওয়ার আশায় অগপয় বিড়ার কোথাও অকপটে বলেছেন তিনি। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত বা ঘোষণা করেনি। সোমবার এই স্পষ্টীকরণ দিয়েছেন বিজেপির আসাম প্রদেশ কমিটির সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া। বিজেপির একটি প্রার্থী তালিকা নিয়ে সামাজিক মাধ্যমে জোর চর্চা চলছে। এই তালিকাকে ভুয়ো তালিকা বলে অভিহিত করেছেন দিলীপ শইকিয়া। বিজেপি সভাপতি জানান, দলের রাজ্য কমিটি এখনো কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে প্রার্থী প্যানেল প্রেরণ করেনি। জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে। কেন্দ্রীয় কমিটি অনুমোদন করলে এরপর তা জনসমক্ষে প্রকাশ করা হবে। ও ভুয়ো প্রার্থী তালিকা নিয়ে দিলীপ শইকিয়া বলেন, একটি মহল সাজানো প্রার্থী তালিকা প্রকাশ করে বিভ্রান্তি চড়াচ্ছে। তৃতীয় পক্ষের বিভ্রান্তির ফাঁদে পা না দিতে তিনি দলীয় কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন। নির্বাচনের প্রাক্কালে ভুল বুঝাবুঝি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি চক্র এমন কাণ্ড করছে বলে তার অভিযোগ। এ নিয়ে সতর্ক থাকতে রাজ্যের বিজেপি কর্মীদের পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্য বিজেপির মুখপাত্র রঞ্জিত কুমার শর্মা সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে, এদের মধ্যে দলীয় কর্মী কাউকে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য বিজেপির সম্পাদক রাতুল শর্মাকে নিয়ে অপপ্রচার চলছে বলেও বিজেপি অভিযোগ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতুল শর্মার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা তিনি অস্বীকার করেছেন। পরবর্তী খবরটি হলো, 26-এর ভোটের আগে জনগণের আশীর্বাদ চেয়ে যাত্রা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার প্রথম দফার সেই জন আশীর্বাদ যাত্রা সমাপ্ত হলো। প্রায় 1000 কিলোমিটার যাত্রা করে 15 লক্ষের বেশি মানুষকে ছুঁয়েছেন তিনি। সোমবার শেষ দিনে বোজারাই থেকে টিহু হয়ে নলবাড়ি অবধি যাত্রা করেন মুখ্যমন্ত্রী। অভূতপূর্ব জনজোয়ার দেখা যায় জন আশীর্বাদ যাত্রায়। বিপুলভাবে স্বাগত জানান জনগণ। রাস্তায় দুই পাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখা, কাছে পাওয়ার আশায়। জন আশীর্বাদ যাত্রা অষ্টম দিনে বোজালাই থেকে গাড়ির মাথায় চেপে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। এর আগে সেখানকার বামাখাতা সূত্রে মাথা টেকিয়ে আশীর্বাদ নেন। তার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস সহ অন্যান্যরা। স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস জানান, বামাহাতা সূত্রে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী আসেননি। আজ সেখানেই মাথা টেকিয়ে আশীর্বাদ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সতরে মুখ্যমন্ত্রীর আগমনে প্রচুর লোকের সমাগম ঘটে। পরম্পরাগত পোশাকেও আসেন অনেকে। প্রথম দফার জন আশীর্বাদ যাত্রা শেষ হলো। গত 28 ফেব্রুয়ারি ডেকিয়াজুড়ি থেকে যাত্রার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল শেষ হয়েছে নলবাড়িতে। আগামী 16 মার্চ থেকে ফের জন আশীর্বাদ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি জেলা পরিষদে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর। শ্রীভূমি জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের অগ্রগতির খোঁজ নিলেন রাজ্যের পশুপালন, মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলা পরিষদের কনফারেন্স হলে তার পৌরোহিত্যে অনুষ্ঠিত হলো জরুরি পর্যালোচনা বৈঠক। জেলার গ্রামীণ এলাকার উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে উঠে আসবে উন্নয়নমূলক কাজের অগ্রগতির কথা। কাজে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে বিরোধীরা শাসক দলকে চেপে ধরবে। তাই কাজগুলো যাতে গাইডলাইন অনুযায়ী এবং যথাযথ হয় সেই নির্দেশ দেন মন্ত্রী। ওই বৈঠকে উন্নয়ন কাজের খুঁটিনাটি যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী জেলা পরিষদ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং চলমান প্রকল্পগুলো কাজ দ্রুত সম্পন্ন করতে বলেন। গ্রামীণ এলাকার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্যের বর্তমান সরকার। গ্রামের উন্নয়ন হলে মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। এদিনের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের উন্নয়নমূলক কাজ। সেখানে চলতে থাকা উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা সহ
এর অগ্রগতির তথ্য নেওয়া হয় জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছ থেকে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে বিধায়ক সিদ্দিক আহমেদ বৈঠকে উপস্থিত হয়ে তাকে ধন্যবাদ জানান মন্ত্রী। বলেন, এতে উপস্থিত হয়ে বিধায়ক বুঝিয়ে দিয়েছেন তার নির্বাচন কেন্দ্রের উন্নয়নে তিনি কতটা যত্নশীল। মন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরবর্তী খবরটি হলো, থামছে না যুদ্ধ, মুহুর্মুহু কাঁপছে তেহরান তেল আবিব। ইসরায়েলের নৌসেনা গাড়িতে হামলা হিজবুল্লাহর, ধ্বংস তেহরানের বৃহৎ তেল ডিপো। মিসাইল মিছিলে তছনছ তেল আবিব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। সংঘাতের দশম দিন সোমবার বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাবকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সকাল থেকেই বিস্ফোরণের পর ঘন ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বাহরাইন প্রশাসন এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট হিসাব জানায়নি। এর আগে সিত্রা এলাকাতেও ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছিল, সেখানে কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে ইরাকেও মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলার চেষ্টা হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটির দিকে চূড়া কয়েকটি রকেট ও ড্রোন প্রতিরোধ করেছে সিরেম প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, আক্রমণগুলির বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে রবিবার সংযুক্ত আরব আমিরশাহীকে লক্ষ্য করে ইরান পরপর 17টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক। এর পাশাপাশি 117টি ড্রোন হামলাও চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, 17টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 16টি আছড়ে পড়ার আগেই ধ্বংস করা হয়েছে, একটি সমুদ্রে গিয়ে পড়েছে। ড্রোন হামলার ক্ষেত্রেও বেশিরভাগ প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে 4টি ড্রোন আটকানো যায়নি, যদিও এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরশাহীকে লক্ষ্য করে ইরান মোট 238টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1422টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করা হয়েছে। তবে সংঘাতের শুরু থেকে আমিরশাহীতে 4 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। এদিকে ইরানের পাশাপাশি এবার সরাসরি সংঘাতে সক্রিয় হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রবিবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ নৌসেনা ঘাঁটি হাইফাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। এই হামলায় ঘাঁটির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। হিজবুল্লাহর তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মিশগাব সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। সংগঠনের দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনার লাগাতার বিমান হামলার জবাব হিসেবে এই পাল্টা আক্রমণ করা হয়েছে। হাইফার নৌগাড়িতে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তারা। উল্লেখ্য, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই লেবাননে হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, সংগঠনটির সামরিক অবকাঠামো ধ্বংস করতে এই অভিযান চালানো হচ্ছে। এর পাল্টা হিসেবে মাঝে মধ্যে ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এদিকে ইরানের রাজধানী তেহরানের একাধিক তেলের ডিপোতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রিপোর্ট অনুযায়ী অন্তত 30টি তেল সংরক্ষণ কেন্দ্রে হামলা হয়। তার জেরে বিশাল আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। দুয়ার কুণ্ডলী এতটাই ঘন ছিল যে পার্শ্ববর্তী শহর কারাচ থেকেও তা স্পষ্ট দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপে বিস্মিত হয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্র আমেরিকাও। মার্কিন সেনার একটি সূত্র জানায়, একটি হামলার খবর পেয়ে তারা হতবাক হয়ে গিয়েছিল। এমনকি ওয়াশিংটন থেকে তেল আবিবের উদ্দেশ্যে ক্ষুব্ধ বার্তাও পাঠানো হয় বলে দাবি করা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে তেলের ডিপোগুলোতে হামলা হয়। এরপর রবিবার সকালে আচমকাই বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টির জলের সঙ্গে তেলের মিশ্রণ দেখা যায় বলেও তিনি দাবি করেছেন। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও বাতাসে কালো ধোঁয়ার প্রভাব থাকায় শ্বাসকষ্টে ভুগতে হয় বহু বাসিন্দাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন এবং ধোঁয়ার প্রভাব এতটাই তীব্র যে দিনের বেলাতে অনেক জায়গায় আলো জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে। বিস্ফোরণের পর অন্তত 12 ঘন্টা ধরে ওই তেল ডিপোগুলোতে আগুন জ্বলতে থাকে ও ঘন ধোঁয়ার কারণে আকাশ প্রায় ঢেকে যায় এবং সূর্যের আলো অনেক জায়গায় দেখা যাচ্ছিল না। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে,
বিস্ফোরণের পর বাতাসে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন, সালফার এবং নাইট্রোজেন অক্সাইড ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তেহরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।